তো এটা হইতেছে আমাদের এটা তো আমাদের এটা আমাদের ছিল এরকম গ্রাফ। তো এখন দেখো আমাদের যে এক্স স্কোয়ার ফোর হয়, ওয়াই স্কোয়ার ফোর এক্স, এরকম দুই টাইপের গ্রাফ হয়। তো আমরা এখানে আহ, যে কিভাবে বুঝতাম যে আমাদের যদি এরকম হয় যে এখানে যার স্কোয়ার উপস্থিত থাকে না, মানে যার স্কোয়ার উপস্থিত থাকে না তাকে আমরা কি ধরতাম, তাকে হচ্ছে যার স্কোয়ার উপস্থিত থাকে না তাকে আমরা এখানে তার অক্ষের মানে আমাদের মানে ও ওর অক্ষের সাপেক্ষে প্রতিসম হইতো। আমাদের এখানে দেখো এটার এক্সাম্পলের জন্য ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, তার মানে ওর এখানে এক্স এর স্কোয়ার নাই, তার মানে আমাদের এই গ্রাফটা হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এখানে আমাদের যে এই গ্রাফ গুলো হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। প্রতিসম বলতে কি মিন করতেছে, যে দেখো তুমি এই রেখার জন্য এই সাইড থেকেও দেখতে যা, এই সাইড থেকে দেখতেও সেম, মানে এই রেখার উপরেও যা নিচেও তা, তার মানে আসলে আমাদের এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রিক্যাল। আর আমাদের এখানে দেখো এখানে ওয়াই এর স্কোয়ার নাই, তার মানে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, তার মানে ওয়াই এর ডান পাশেও যা বাম পাশেও তা। এখন আমাদের এখানে এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা ডান দিকে মুখ করে থাকবে, বাট ওর মুখটা ডান দিকে থাকবে। এর মান যদি নেগেটিভ হয় তাহলে বাম দিকে মুখ করে থাকবে। এখানে এর মান যদি পজিটিভ হয় তাহলে উপরে থাকবে, আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে নিচে থাকবে। এটা হচ্ছে আমাদের ঘটনা। এখান থেকে এখানে আমাদের বেশ কিছু জিনিস এখানে একটু বুঝতে হবে এক্সট্রা। এখানে আমি সাপোজ যদি এখানে একটা এক্সাম্পল হিসাবে নেই, যে আমি এখানে এক্সাম্পল হিসাবে ধরলাম এখানে আমাদের একটু প্রপার্টিজ গুলো, মানে ওর আসলে কোনটা কি এটা একটু জানতে হয় আর কি, মানে এগুলো থেকে আসলে প্রবলেম হয়। আহ ধরো এটা যদি আমাদের একটা কোনিক, এটা যদি আমাদের পরাবৃত্ত হয়, এই যে এই পয়েন্টটাকে বলতেছে আমাদের, এটাকে বলা আমাদের শীর্ষবিন্দু। এটাকে বলা হয় কি পরাবৃত্তের শীর্ষবিন্দু। এবং আমাদের এখানে যে এই একটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকে আর কি, এই পয়েন্টটাকে বলা হয় উপকেন্দ্র। এই পয়েন্টটার নাম হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, আর এখানে আমাদের যে এই যে এই অক্ষটাকে বলা হয়, এই অক্ষটাকে বলা হয় প্রধান অক্ষ বা মূল অক্ষ বলা হয়। এটাকে বলা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, বা এটাকে বলা হয় মেজর প্রধান অক্ষ, বা এটাকে আমরা মূল অক্ষ বলতে পারি। আচ্ছা, তো আমাদের শীর্ষবিন্দু উপকেন্দ্র। এখন এখানে আমাদের এখানে একটা লম্ব আছে, এখানটা রেখা দেখো, যেটা আমাদের এই উপকেন্দ্র দিয়ে যায় এবং যেটা প্রধান অক্ষের উপর লম্ব। তো এটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বটা আসলে কি, যেটা আমাদের প্রধান অক্ষের সাথে লম্ব এবং উপকেন্দ্র দিয়ে যায়, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব। তাহলে এখন আমরা এখন উপকেন্দ্রিক লম্ব, এগুলো হচ্ছে আমাদের উলার মান। এখন এখান থেকে দেখো আমাদের এই শীর্ষ বিন্দু থেকে উপকেন্দ্রের যে ডিস্টেন্সটা, শীর্ষকেন্দ্র থেকে আমাদের উপকেন্দ্রের যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় ই। শীর্ষ থেকে আমাদের যে উপকেন্দ্রের যে ডিস্টেন্সটা, এটাকে বলা হইতেছে এ বলা হয়। আচ্ছা, তারপর এখানে আর এখানে আমাদের উপকেন্দ্রিক যে লম্ব আছে, উপকেন্দ্রিক লম্বের একটা মান আছে। So, উপকেন্দ্রিক লম্বের মান হইতেছে অ্যাকচুয়ালি 2b ডিভাইডেড বাই a। যেখানে উপকেন্দ্রিক লম্বের মানটা ইম্পর্টেন্ট নাই, মানে আমাদের এখানে এই ইনফরমেশনটা এগুলো একটু মাথায় রাখলে হবে আর কি। মানে এখানে ডিসটেন্স মাথায় রাখতে পারো। আমাদের এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাকে বলে 4a বলা হয়। সেখানে দেখো আমাদের এখানে আমরা যে গ্রাফগুলো দেখছিলাম, আমাদের এই যে গ্রাফগুলো যখন সেটা কিছু স্পেশাল কেসের জন্য এক্স স্কোয়ার ফোর, এখন এটা জন্য আমরা যদি এইরকম শেপে থাকে তখন আমাদের মূল বিন্দুটা হবে আমাদের শীর্ষ বিন্দুটা হবে 0,0 এটা জন্য আমাদের শীর্ষ বিন্দুটা হবে 0,0 এখন শীর্ষ বিন্দুটা যদি আমাদের র্যান্ডম কোন একটা পয়েন্টে থাকে তাহলে আমরা এটা কিভাবে বের করবো? এখন শীর্ষ বিন্দুটা যদি আমাদের র্যান্ডম কোন একটা পয়েন্টে থাকে তাহলে আমরা এখানে কি করব? তো
তো এটার জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন, যেটা আর কি আমাদের পরাবৃত্তের জন্য আমরা এখানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ধরবো এটাকে। একটা ধরবো এক্স মাইনাস আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4 a y মাইনাস এ বিটা। এটা হবে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পরাবৃত্তের জন্য। এবং আরেকটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হবে যে y মাইনাস এর বিটা স্কোয়ার 4a x মাইনাস এর আলফা। তাহলে এই দুইটা হবে আমাদের পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন আমরা দুইটার জন্য আসলে গ্রাফ গুলো দেখতে কিরকম হবে। তা আমরা যদি প্রথমটার জন্য যদি আমরা গ্রাফ আঁকতে চাই, তো প্রথমটার জন্য এখন আমাদের এখানে আমাদের ফার্স্ট আগে আইডেন্টিফাই করতে হবে, মানে এখানে আমাদের গ্রাফ গুলোর জন্য আমাদের প্রপার্টিস গুলো কি। ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের এখানে গ্রাফটা প্রধান অক্ষ আসলে কোনটা। প্রধান অক্ষ কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। এখানে আরেকটা কেস আছে, প্রধান অক্ষটা আমাদের কোনো অক্ষরই সমান্তরাল হয় না। ওগুলা আপাতত আমাদের এখানে দরকার নাই। মানে এখানে ওই যে কেসটা এখানে আপাতত আমাদের এখানে দরকার নাই। প্রধান অক্ষ যদি অন্য কোনো অক্ষের সমান্তরাল হয় ওগুলো চাইলে বের করা যায়, বাট আপাতত আমরা এখানে সিম্পল কেস নিয়ে দেখবো আর কি। মানে তোমাকে ইন্ডিকেশনের জন্য সিম্পল কেস গুলো এনাফ। মানে প্রধান অক্ষটাকে আমরা ধরবো, প্রধান অক্ষটা কোন অক্ষের সমান্তরাল এবং আইডেন্টিফাই করতে হবে। তো আমরা প্রথমটার জন্য আমরা প্রধান অক্ষ কার সমান্তরাল আইডেন্টিফাই করতে হবে, স্টেপটা আসলে কি। তাদের স্টেপটা বা আমরা যেটা প্রধান অক্ষ কার সমান্তরাল এটা আমাদের বোঝার জন্য আমাদের স্টেপটা ছিল এরকম যে যার স্কয়ার উপস্থিত থাকবে না প্রধান অক্ষ তার সমান্তরাল হবে। তো এখানে আমাদের এক্স স্কয়ার আছে, মানে এখানে আমরা যদি ভাঙা এখানে আমরা এক্স স্কয়ার পাবো, বাট আমরা ওয়াই এর জন্য এখানে স্কয়ার পাবো না। কারণ ওয়াই এর কোনো স্কয়ার নাই, আমরা প্রধান অক্ষটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হবে। সো প্রধান অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষটা আইডেন্টিফাই করা শেষ। তারপর তোমাকে শীর্ষবিন্দু আইডেন্টিফাই করতে হবে। এখন শীর্ষবিন্দু কোনটা হবে, এই যে আমাদের এখানে আলফা এবং বিটা, এটা হবে আমাদের শীর্ষবিন্দু হবে। যেখানে আমাদের যে আলফা এবং বিটা এটাই হবে আমাদের শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু আসলে কোনটা হবে, আলফা এবং বিটা। তো এখান থেকে আমরা সাপোজ আলফা এবং বিটা পয়েন্টটাকে আমরা এখানে ধরলাম। সাপোজ আমরা ধরলাম আলফা এবং বিটা হচ্ছে আমাদের এই পয়েন্ট, এটা সেটা আলফা এবং বিটা যে পয়েন্ট দেবো ওটা তুমি আইডেন্টিফাই করবা। তারপর এখানে আমরা এখন কি করবো, আলফা বিন্দুগামী দিয়ে আমরা এটা অক্ষ আঁকবো, যেটা হচ্ছে আমাদের প্রধান, আমাদের এটা ওয়াই অক্ষের সমান্তরাল। যেহেতু আমাদের এটা ওয়াই অক্ষটা আমাদের প্রধান অক্ষ যেটা বা মূল অক্ষ যেটা, এটা আমাদের হচ্ছে এই যে এই শীর্ষ বিন্দু দিয়ে যাবে, এবং যেটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, যেটা আমরা আগে আইডেন্টিফাই করছি। এখন আমাদের এখানে যদি কি হয়, এখানে এ এর সাইন যদি পজিটিভ হয় তাহলে আমরা নিচে দিব, আর এর সাইন যদি পজিটিভ হয় তাহলে আমরা উপরে দেবো, আর এর সাইন যদি নেগেটিভ হয় তাহলে নিচে দেবো। তো আমরা ধরেছি এই সাইনটা পজিটিভ, তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম হবে। গ্রাফটা দেখতে হবে এরকম হবে আর কি। আর যদি এই সাইন যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম হবে। তো আমরা কিছু তোমাদের পজিটিভ হইতেছে, গ্রাফটা আমরা দিলাম এরকম, যেখানে আমাদের এই সাইনটা হচ্ছে পজিটিভ। তারপরে এখানে আমাদের এটা তো আমরা এই পয়েন্টটা কোনটা, আলফা কমা বিটা। এখন আমাদের উপকেন্দ্র হবে এখানে। তো উপকেন্দ্র আসলে কি হবে দেখো, ওর জন্য যে এক্স এর মানে কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু যেহেতু একই রেখার উপরে অবস্থিত, তার মানে ওর উপকেন্দ্রের জন্য আলফার মানটা আলফাই থাকবে, বাট ওর ওর ওটা মান চেঞ্জ হয়ে যাবে। ওটা আলফা আলফাই থাকবে, বাট ওর যে হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হাইটটা কত চেঞ্জ হবে, হাইট হবে এ প্লাস এর বিটা, কারণ ও এ উপরে উঠে গেছে। আর আমরা এখানে যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখতে চাই, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। তাহলে এই যে উপকেন্দ্র দিয়ে যায় এবং প্রধান অক্ষের উপর লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে দেখো, এটা কোন এই রেখাটা কোন অক্ষের সমান্তরাল, এটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখা আমরা কি লিখবো, ওয়াই ইকুয়ালস টু বি দ্বারা লিখবো। এটা হবে ওয়াই এর মানটা হবে এ প্লাস এর বি, যেটা হচ্ছে আমাদের এখানে বিষয়গুলো লিখছে এখানে। তারপরে এখানে তোমাকে যদি বলে প্রধান অক্ষের লেখা লেখো, প্রধান অক্ষের আমাদের এটা হবে, প্রধান অক্ষের ইকুয়েশন আমরা লিখবো কি এক্স ইকুয়ালস টু যে আলফা। তো এগুলো তো আমরা এখানে এই যে এক্স মাইনাস ওয়াই স্কয়ার 4a মাইনাস আলফা বিটা টাইপের আমরা যদি গ্রাফ আমরা এভাবে আঁকবো আর কি। আচ্ছা, তো যদি দেখো, যদি তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকে পরাবৃত্তের, তো পরাবৃত্তের ইকুয়েশন দেখে আসলে আইডেন্টিফাই করে বুঝে বলছে আমাদের হয় এক্স স্কোয়ার থাকবে নয় ওয়াই স্কোয়ার থাকবে, মানে দুইটা একসাথে থাকবে না। হয় এক্স স্কোয়ার থাকবে নয় ওয়াই স্কোয়ার থাকবে, দুইটা একসাথে থাকবে না। তো এখন ধরো তোমাকে যদি কোনো একটা গ্রাফ যদি এই শেপে না দিয়ে থাকে, তোমাকে এটাকে ওই গ্রাফটাকে তোমাকে মানে ওই ইকুয়েশনটাকে তোমাকে এই শেপে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তুমি এটাকে সলভ করবে। এখন আমরা এটার জন্য আঁকতে চাই, এটার জন্য আমরা সেম সেম একদম সেম প্রসিডিউর এখানে ফলো করব। ফার্স্ট আমাদের টাস্কে প্রধান অক্ষ আইডেন্টিফাই করা, তো প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা চিন্তা করবো কার স্কয়ার উপস্থিত নাই, এখানে এক্স এর স্কয়ার উপস্থিত নাই, ওয়াই এর স্কয়ার আছে, তারপরে প্রধান অক্ষ হবে এক্স এর সমান্তরাল হবে। তারপরে কাজকে শীর্ষবিন্দু আইডেন্টিফাই করতে, শীর্ষবিন্দু আলফা কমা বিটা, তো আমি আলফা কমা বিটা সাপোজ এখানে আমি এটার জন্য এটা এখানে দিলাম। সাপোজ আমরা এখানে যে আলফা এবং বিটার কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবো, তো আমি এখানে দিলাম আলফা এবং বিটার মানটা সাপোজ আমি এখানে দিলাম। এটাতে আমরা এখানে আলফা এবং কমা বিটার মানটা, এবং আমাদের এখানে প্রধান অক্ষটা রাখতে হবে। প্রধান অক্ষ হচ্ছে আমাদের এখানে এক্স অক্ষের সমান্তরাল, এখানে আমরা এক্স অক্ষের রেখা রাখবো। তারপরে এখানে ধরে তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এক্স অক্ষের সে এখন এই দিকে যাবে নাকি, এখন চাইলে সে এখন এই দিকে যেতে পারে, আবার সেটা যে এখন এই দিকে যেতে পারে।
তার মানে কোন দিকে ডিপেন্ড করবে এ এর মানের উপর। এখন আমরা ধরলাম এ এর মানটা পজিটিভ, এর মানে যদি পজিটিভ হয় তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম, গ্রাফটা দেখতে হবে এরকম। এটা আমাদের সেই শীর্ষবিন্দু আলফা কমা বিটা। তা আমরা এখান থেকে যদি ওর উপকেন্দ্রটা বের করতে চাই, তো উপকেন্দ্রটা থেকে আমাদের শীর্ষবিন্দু উপকেন্দ্র দূরত্ব কত দূর, আমাদের এখানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র দূরত্বটা হচ্ছে এ। আমরা যদি এই পয়েন্টটা দিলাম এখানে, তো আমাদের এই পয়েন্ট আসলে কত হবে, যেহেতু মানে ওর এ এর মানটা চেঞ্জ হবে, যেহেতু ডান দিকে গেছে, তার মানে এ মানটা হবে আলফা প্লাস এর এ হবে, আর ওয়াই এর মানটা সেমই থাকবে, তাহলে বিটা হবে। তো এখান থেকে আমরা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারি, এগুলো হচ্ছে আমাদের যদি এই টাইপের যদি উপবৃত্ত দেখা হয়, তো আমরা এগুলো আঁকবো। আমরা উপবৃত্ত শেষ, পরের বৃত্তের সময় এতটুকু জানলে রাফ। তারপরে আসবে আমাদের উপবৃত্ত। তা আমরা এখানে উপবৃত্তের গ্রাফ আসবে, এখানে কি উপবৃত্তের এখানে গ্রাফ আঁকবো কি আমি, উপবৃত্ত। তা আমাদের উপবৃত্ত গুলো দেখতে হয় এরকম, মানে একটা বৃত্তকে জাস্ট মানে এক সাইডে চাপ দিয়ে এটা কমায় ফেলা হয়েছে। উপবৃত্ত আমাদের দেখতে হয় এরকম। তো যদি দেখতে এরকম হয়, তো উপবৃত্ত আমাদের বেশ কিছু প্রপার্টিস আছে। বৃত্ত আমাদের এখানে বেশ কিছু প্রপার্টিস আছে। তো উপবৃত্তের যে এই পয়েন্টটাকে বলা হয়, এই যে এই পয়েন্টটাকে বলে উপবৃত্তের কেন্দ্র, এটাকে বলে উপবৃত্তের কেন্দ্র। তারপর এই পয়েন্টটাকে বলা হয় শীর্ষবিন্দু। এখানে আমাদের শীর্ষবিন্দু দুইটা থাকে, এখানে আমাদের শীর্ষবিন্দু থাকবে হচ্ছে দুইটা থাকবে, এর একটা শীর্ষবিন্দু থাকবে এবং এই সাইডে আরেকটা শীর্ষবিন্দু থাকবে। এর একটা শীর্ষবিন্দু থাকবে, এই পাশে হচ্ছে আমার আরেকটা শীর্ষবিন্দু থাকবে। তারপর দেখো এখানে আমাদের এখানে দুটো উপকেন্দ্র থাকে, এইখানে একটা উপকেন্দ্র থাকবে এবং এইখান থেকে আমাদের একটা উপকেন্দ্র থাকবে, কেন্দ্র থাকবে। এখন দেখো এখানে দেখো একটা অক্ষ বড় আর একটা অক্ষ ছোট। তো যেটা বড় অক্ষ ওটাকে বলে প্রধান অক্ষ, এটাকে বলে মেজর এক্সিস বা প্রধান অক্ষ, মেজর এক্সিস। এবং যেটা ছোট ওটাকে বলে আমাদের মাইনর এক্সিস, যেটা ছোট ওটা আমাদের হবে মাইনর এক্সিস। তো এগুলো হচ্ছে আমাদের উপবৃত্তের মানে কোনটার কি কিসের মান। তো এগিন আমি যদি এখানে এই যে উপকেন্দ্র দিয়ে যদি একটা লম্ব টানতে চাই, এখানে আমি যদি উপকেন্দ্র দিয়ে যদি একটা লম্ব টানি, যেটা আমাদের প্রধান অক্ষের সাথে লম্ব, এটাকে আমরা বলবো কি উপকেন্দ্রিক লম্ব। তো আমাদের উপকেন্দ্রিক লম্ব এখানে দুইটা হতে পারে, একটা এই সাইড হতে পারে, বা চাইলে আমরা এখানে এটাকে একটু উপকেন্দ্রিক লম্ব বলতে পারি, যেটা আমাদের প্রধান অক্ষের সাথে লম্ব, উপকেন্দ্রিক লম্ব। তো এগুলো হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের কোনটা রকম আমাদের কেন্দ্র, এটাকে বলবো আমরা কেন্দ্র বলবো। এই যে হাইস্ট এই পয়েন্ট গুলো বলবো আমরা শীর্ষবিন্দু বলবো। এখানে আমরা পয়েন্ট গুলো উপকেন্দ্র পাবো, উপকেন্দ্র দিয়ে যায় এবং প্রধান অক্ষের সাথে লম্ব পয়েন্টকে আমরা বলবো উপকেন্দ্রিক লম্ব। একটা বড় অক্ষ থাকবে, এটাকে বলবো আমরা মেজর অ্যাক্সিস, এটা ছোট অক্ষ থাকবে, এটা বলবো মাইনর অ্যাক্সিস। এখন দেখো উপবৃত্তের আমরা একদম যদি বেসিক গ্রাফ আঁকতে চাই, তো উপবৃত্তের একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশন হবে, আমরা উপবৃত্তের আমরা ইকুয়েশন দুই টাইপের দেবো, আমাদের এখানে আমরা দুই টাইপের ইকুয়েশন সলভ করলে হবে। একটা হবে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি ইকুয়ালস টু 1, এটা হবে একটা। আরেকটা হবে এটা, যে এক্স মাইনাস আর আলফা স্কোয়ার। সাপোজ আমরা এখানে জাস্ট আমি এখানে একটা দিয়ে দেখাই। তা আমরা এখন উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখবো এটা, যে এক্স মাইনাস আর আলফা স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস আর ওয়াই মাইনাস আর বিটা স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা মানে এখন আমাদের এটা হচ্ছে আমাদের প্রবৃত্তির ইকুয়েশন। কোনো ইকুয়েশন যদি এই শেপে না দেওয়া থাকে, তো এটাকে আমরা এই শেপে নিয়ে আসবো। কোনো ইকুয়েশন যদি আমাদের এই শেপে না দেওয়া থাকে, তো এটাকে আমরা এই শেপে নিয়ে আসবো। বাট আপাতত এই চ্যাপ্টারের জন্য তোমাদের এখানে শেপ গুলো দেয়াই থাকবে আর কি, যে ট্রান্সফর্ম করতে হবে না। যখন কোনিক্স পড়বো বা যারা কোনিক্স পড়ছে তাই হয়তো বা জানো কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, বাট আপাতত আমাদের এখানে এগুলো নিয়ে ঝামেলা নাই। তো আমাদের এখানে উপবৃত্ত আঁকার জন্য আমাদের এখানে দুইটা কন্ডিশন হবে, মানে এখানে আমাদের দুইটা আঁকার জন্য আমাদের এখানে দুইটা কন্ডিশন থাকবে। সো প্রথম সিরিজ পাবো আমাদের এ এর মানটা বি থেকে বড় হবে, এবং আমাদের দ্বিতীয় জিনিসটা হবে এখানে এ কি এটা হচ্ছে আমাদের এক্স এক্স এর নিচে যেটা থাকে আর কি, আর বি কি যেটা ওয়াই এর নিচে যেটা থাকে। তাহলে দ্বিতীয় কেসে আমাদের যেটা হবে বি এর মানটা বড় হয়, দুইটা কেস। তো আমাদের দুইটা কেসের জন্য মানে এ এর মানটা যদি বি থেকে বড় হয়, তাহলে আমাদের মেজর এক্সিস হবে, মানে মেজর এক্সিস হবে এক্স অক্ষ, মেজর এক্সিস হবে এক্স অক্ষ বা এর সমান্তরাল। আমাদের মেজর এক্সিসটা হবে এক্স অক্ষ বা এর সমান্তরাল। আর যদি এ থেকে বি থেকে যদি ছোট হয়, তাহলে আমাদের কি হবে, এখানে মেজর এক্সিসটা হবে মানে উল্টো হবে, মেজর এক্সিস হবে ওয়াই অক্ষ বা এর সমান্তরাল।
এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমরা এটার জন্য আঁকতে চাই। তো মেজর অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল। তো আমাদের জন্য গ্রাফটা তখন দেখতে হবে এরকম হবে। মেজর অক্ষ যে এক্স অক্ষের সমান্তরাল, আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম হবে। তো আমরা ফার্স্ট আগে দেখবো যে আমাদের এর মানটা পাবো নাকি বি এর মান। যেখানে এর মানটা পাবো তো মেজর অক্ষ কত বলবো এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা এখানে একটা মেজর অক্ষ আঁকবো, আমরা এখানটা মাইনর অক্ষ আঁকবো। তো এখানে আমাদের এটার সেন্টারটা হবে এখানে আলফা এবং বিটা, এটা আমাদের সেন্টার হবে। আমাদের আলফা এবং বিটা এটা আমাদের এখানে সেন্টার হবে। এখানে আলফা বিটা যেটা থাকবে এটা আমাদের এখানে সেন্টার হবে। তারপরে এখানে আমাদের এই যে এই পয়েন্টটা, এই যে এখান থেকে দেখো, এইখান থেকে আমাদের যে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এ। আবার এইখান থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমাদের এ। তার মানে আমি এই যে এই শীর্ষবিন্দুর ডিস্টেন্স কি বলতে পারি, আমরা বলতে পারি এ প্লাস এর আলফা ইন্টু বিটা। আর এটা যদি আমরা বামে বসে থাকি আমরা বলবো এ মাইনাস এর আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা। তারপরে এখানে আমাদের একটা এখানে আমাদের উপকেন্দ্র থাকে, এটা হচ্ছে আমাদের এখানে উপকেন্দ্র থাকবে। তো এখানে আমাদের এখান থেকে যে কেন্দ্র থেকে আমাদের উপকেন্দ্র যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় এ ই। এই ডিস্টেন্সটাকে বলা হয় কি এ ই। এখানে কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্সটাকে বলা হয় কি এ ই। এখন প্রশ্ন এখানে ইটা আসলে কি, এটাকে বলে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মানে উৎকেন্দ্রিকতা বের করা হয় 1/b² আমাদের এটার জন্য উৎকেন্দ্রিকতার মান হচ্ছে এটা 1/b²/² সাপোজ এটুকু জানা থাকলে না, এখানে আমাদের একটা জিনিস বলবে যে আমাদের বলবে এখানে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। তো উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন আসলে কি হবে, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা হবে, উপকেন্দ্রিক এখানে লম্বের ইকুয়েশনটা তুমি ওই যে বের করে নেবে যে এর মান জানো, সেটা আমাদের হবে এটা মানে এখান থেকে দেখো বামে অবস্থিত। সো আমাদের হবে x ইকুয়ালস টু মাইনাস এর a এই হবে আর কি, এটা আমাদের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। এটার জন্য হবে x a প্লাস a। তো আমাদের এগুলো দরকার নেই, এগুলো জাস্ট এখানে তুমি যে এই পয়েন্ট উপকেন্দ্র আইডেন্টিফাই করতে পারলে এনাফ আর কি। তো এখানে মানে এখানে আমি এটা কমপ্লেক্স করি না, এগুলো অলরেডি তোমরা মানে আস্তে আস্তে শিখবে আর কি। মেনে জাস্ট এখানে আমাদের আচ্ছা, তো আমাদের এখানে কেসগুলো হবে এরকম। আমাদের এখানে মানে উপকেন্দ্রিক লম্ব ওই যে উপকেন্দ্রটা আইডেন্টিফাই করতে পারলে না। তারপরে এখন আমরা যদি বি এর মানটা বড়, তো বি এর মানটা বড় হলে আমাদের গ্রাফটা দেখতে বেরোবে যখন আমাদের মেজর এক্সিসটা হবে কোনটা ওয়াই অক্ষ। তো আমাদের এইটা হবে, তারপরে এইটা হবে। আর যেখানে মেজর এক্সিস যে এইখান থেকে যে এই মানটা, এই মানটা দিচ্ছে আমাদের বি। এখান থেকে যে এই মানটা এটা দিচ্ছে আমাদের বি হয়। আচ্ছা, তার মানে এগেন তা আমাদের এখান থেকে দেখো, এখান থেকে যে এই মানটা, এই মানটাকে আমরা বলবো এই, মানে এক্স এর মানটা অলওয়েজ এই থাকবে। আর এটার জন্য এক্স এর মানটা হবে এই থাকবে আর কি। আর এখান থেকে আমাদের হাইস্ট ডিস্টেন্স যেটা হবে আমাদের বি হবে। আমাদের এখানে এটা আমাদের শীর্ষবিন্দু এখান থেকে বি দূরত্বে, এবং এখান থেকে আমাদের বি দূরত্ব নিচে থাকবে। আমার স্যারটা হবে কত আলফা কমা বিটা, সেম জিনিস থাকবে। এখানে আমাদের উপকেন্দ্র থাকবে। এখন এখন এখান থেকে আমাদের যে উপকেন্দ্রের ডিস্টেন্সটা আবার এর দিকে উপরে থাকবে। এখন আমাদের এই যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্সটা আগের বার আমরা এই লিখতাম, এখন আমরা লিখবো বি। এর পার্থক্য যখন যে মেজর অ্যাক্সিস থাকে ওর সাথে গুণ দিতে হয়। আগে আমরা এই লিখতাম, এখন আমরা লিখবো বি। বি। আর এখানে আমাদের ইয়ার মানটা একটু ভিন্ন, এখানে আমাদের ইয়ার মানটা হবে 1 - a² / b²। মানে এখানে বিষয়টা আছে কি, তুমি এখানে ছোটটা যে পারবে বড়টা স্কয়ার লিখবা, মানে a² - b² লিখবা না, মানে যেটা ছোট এটা লিখবে। এখানে যেহেতু আমাদের বি এর মানটা পাবো আমরা b²/b² করবো, এটা আমরা a²/b² করবো। তার মানে এই প্রসিডিউর অ্যাপ্লাই করে একটা উপকেন্দ্র একটা গ্রাফ আঁকতে পারি। তো আমি যদি এক্সাম্পল দেখাই, ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে x² / 5² প্লাস y² / 3² মান বের করো। তো এটাকে যদি আমরা যেটার সাথে কম্পারিজন করি, তাহলে a এর মানটা কত, এর মানটা 5 হয়, আর বি এর মানটা কত 3 হয়। তার মানে a এর মানটা বি থেকে বড়, তার মানে মেজর এক্সিস হবে x অক্ষের সমান্তরাল বা x অক্ষ। এখন আমাদের বের করতে হবে কেন্দ্রটা আসলে কোন। এখন কেন্দ্র দেখো, এখানে আমাদের আলফার মানটা 0, তাহলে আমাদের কেন্দ্র হবে 0-তে। আমাদের কেন্দ্র যেহেতু 0-তে, আমি ফার্স্ট এখানে কেন্দ্র যেহেতু 0-তে, তো এখানে আমি এটা হবে আমাদের মেজর গ্রাফটা দেখতে হবে এরকম হবে। এটা আমাদের দেখতে এরকম হবে। আর আমাদের এখানে আমি যদি কেন্দ্রটা আঁকতে চাই, কেন্দ্রটা আমাদের যে দুইটা অক্ষের মানে এখানে আমাদের কেন্দ্রটা কি হবে, কেন্দ্রটা হবে আমাদের এখানে যে মেজর অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ, মানে মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের ইন্টারসেকশন, মেজরটা পয়েন্ট এখানে কি করবে, ও ইন্টারসেক্ট করবে। আচ্ছা, তো এখন দেখো আমাদের এখানে কি হইতেছে যে যে এই পয়েন্টটা আমাদের এটা কত হবে 0,0 হবে।
এখান থেকে আমরা এটা কত 3 দূরত্বে 5 দূরত্বে আমরা এই পয়েন্টটাকে বলবো 5,0। এই পয়েন্টটাকে আমরা বলবো কি 5 মাইনাস এলসিপি। এখন তোমাকে যদি বলি উপকেন্দ্র পয়েন্টটা বের করো, তো উপকেন্দ্র পয়েন্টটা বের করলে ই এর মান বের করতে হবে। ই এর মান হবে 1 ডিভাইড বাই বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আমাদের 4 ডিভাইড বাই 5 হবে, 3 স্কয়ার ডিভাইড বাই 5 স্কয়ার। আমরা যদি এই ডিসটেন্সটা বের করি, এই ডিসটেন্স আমাদের কত? ডিসটেন্স আমাদের এই, আমাদের এটা এ এর মান কত 5, এটা কত 48/5। আমাদের এটা কত হবে 4,0 হবে একটা, আর এটা মাইনাস 4,0 এভাবে আসলে বের করতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে উপবৃত্ত শেষ, এরপর অধিবৃত্ত আছে। তো অধিবৃত্তর জন্য অধিবৃত্ত গুলো আসলে ইন্টিগ্রেশন অতটা কাজে আসে না। আর যদি অধিবৃত্তর জন্য যদি সামনে আসে তাহলে দেখাতে হবে, বাট অধিবৃত্তর জন্য আমাদের তেমন একটা ইন্টিগ্রেশনের প্রবলেম বইয়ে নাই। তো আসলে আপাতত দরকার অধিবৃত্তটা আসলে শেখার। তারপরে যখন কোনিক্স পড়লে অধিবৃত্ত তখন ডিটেলস আসলে পড়াও, তখন তো অলরেডি জানবা। বাট আপাতত অধিবৃত্তের গ্রাফটা মেনলি এখানে আমাদের কাজে আসতেছে আর কি, মানে এখানে তোমার ম্যাথ সলভ করতে এখানে আমাদের কাজে আসবে। এরপরে দেখো, এরপরে এখানে আমাদের বেশ কিছু গ্রাফের জন্য আমাদের এখানে ধরো এই বিষয়টা আছে আমাদের কাছে। তারপরে আসলে দেখো, আমাদের এখানে ধরো বেশ কিছু মানে এগুলো আমরা যেগুলো আসলে করলাম, মানে এগুলো আমরা যেভাবে করলাম, এগুলোতে আমরা বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে সবগুলো আমরা রুলস আমাদের মানে যতগুলো আসলে শিখানো হয়েছে, যে আমাদের প্রথমে সরল রেখা থেকে বৃত্ত, পরে বৃত্ত, অধিবৃত্ত, এগুলো আমাদের বিভিন্ন প্রসিডিওর ছিল। তো আমরা বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে এগুলো আমরা সলভ করতাম, বা এগুলো আমরা বুঝে বুঝে সলভ করতে পারতাম। এরপর আমাদের বেশ কিছু আছে, ওগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে। মানে গ্রাফ গুলো আমাদের এখানে মুখস্থ রাখতে হবে, যেমন যে টি টু দি পাওয়ার এক্স বা লন এক্স এর বসে মুখস্থ রাখতে। সেম ভাবে এখানে আমাদের যে বেশ কয়েকটা এখানে জিনিস একটু মুখস্থ রাখতে হবে। যে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স কিউবের গ্রাফ দেখতে কিরকম হবে, এটা একটু মুখস্থ রাখতে হবে। এগুলো আসলে মানে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব এখানে আমি বললাম। তো ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব আমাদের এই গ্রাফটা দেখতে হবে এরকম হবে। সো এটা কি একটু মুখস্থ রাখবা, আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স কিউবের দেখতে এরকম হয়। এখানে আমি যদি চেঞ্জ করি, আমি যদি এগুলো ডেসমোস থেকে যদি ছবি তুলে দেখাই, তো আরো বেটার হবে। মানে এগুলোর জন্য ওই যে বুঝে বুঝে বের করার উপায় আছে, মানে এগুলো বুঝে বুঝে চাইলে বের করা যায়। বাট ওগুলোর জন্য আসলে একটা টপিক আছে, এটাকে বলে কার্ভ ট্রেসিং। ওটা আসলে এই সিলেবাসের পার্ট, এবং ওটা আসলে অনেক পড়ার জন্য আরো অনেক কনসেপ্ট আসলে শিখতে হয়। তো ওগুলা মানে এই জন্য কিছু মানে যেগুলো পড়েছি ওগুলো আসলে বুঝে বুঝে পড়বা, বুঝে বুঝে বের করতে পারবা। এরপরে যে কোয়াড্রেটিক, যেমন 3 কিউব 4 কিউব যদি দেখা যায়, মানে যদি 4 বা এরকম এক্স কিউব মানে এক্স কিউব মানে 3x², এগুলো কিভাবে আঁকা যায়, এগুলো আঁকা যায়। বাট ওগুলোর জন্য একটা মানে কার্ভ ট্রেসিং শিখতে হয়। কার্ভ ট্রেসিং এই সিলেবাসের পার্ট না, এবং ওগুলোর জন্য আসলে আরো অনেক কনসেপ্ট শিখা লাগে যেগুলো আসলে সিলেবাসের নাই। তো এগুলোর জন্য কি জাস্ট আমাদের গ্রাফ গুলো একটু মুখস্থ রাখবে, যেমন আমাদের এখানে ওয়াই এক্স কিউবের গ্রাফটা হবে এরকম। আমাদের এখানে ওয়াই এক্স কিউবের জন্য আমাদের এখানে গ্রাফটা হবে এরকম, এটা একটু মুখস্থ রাখতে পারো। এরকম আসলে তোমাকে অনেক মানে কয়েকটা যে আসলে মানে সবগুলো যে মুখস্থ রাখতে হবে এরকম না, জাস্ট কয়েকটা র্যান্ডম ফিক্সড কিছু আছে, ফেমাস যেগুলো আছে আর কি, ওগুলো মুখস্থ রাখলে না। আমাদের গ্রাফটা দেখতে এরকম। যদি এখানে আমি মাইনাস এক্স কিউব করে দিই, তাহলে গ্রাফটা এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে আর কি। মাইনাস এক্স কিউবের জন্য আমাদের গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে এরকম। তোমাকে একদম যে এগুলো গ্রাফ আঁকতে হবে এরকম না, জাস্ট একটা আইডিয়া পেলেই হয়। আচ্ছা, তারপর এখানে এরপরে কোনটার গ্রাফ দেখানো যেতে পারে। তারপরে দেখো, এক্স ইকুয়ালস টু 2, মানে এখানে আমি এক্স ইকুয়ালস টু 2 বা এক্স ইকুয়ালস টু ধরো যে এ টাইপের গ্রাফ, মানে এক্স ইকুয়ালস টু এ, এটাও ইম্পর্টেন্ট। এটার জন্য আমাদের গ্রাফের শেপটা হবে এরকম হবে। এখানে এক্স ইকুয়ালস টু এ না, সাপোজ এটার জন্য তুমি মনে রাখবা এক্স ওয়াই ইকুয়ালস টু এ। এটার জন্য আমাদের গ্রাফের শেপটা হবে এরকম হবে, মানে এক্স ওয়াই ইকুয়ালস টু এ। এটার জন্য গ্রাফের শেপটা হবে এটা এরকম হবে, এটা কেবল অধিবৃত্তাকার শেপ। এখন এটাও বের করা যায়, বাট এগুলো মানে বললাম এগুলো সিস্টেমেটিক প্রসেস বের করার জন্য বেশি আরো অ্যাডভান্স কনসেপ্ট জানতে হয়। এগুলো জাস্ট একটু মুখস্থ রাখো, যে আমাদের এক্স ইকুয়ালস টু এর জন্য আমাদের গ্রাফের শেপটা বের করবে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে। মানে কয়েকটা আসলে মুখস্থ রাখতে হবে এগুলো। এখন আরেকটা আছে, আরেকটা হচ্ছে আমাদের এটা,
তারপরে হচ্ছে আমাদের গ্রাফ হইতেছে এইটা, যে রুট এক্স ইকুয়ালস টু রুট ওয়াই গ্রাফ, মানে এই গ্রাফটা হচ্ছে আমাদের রুট এক্স প্লাস এর রুট ওয়াই ইকুয়ালস টু, এখানে এই গ্রাফটা আঁকার জন্য সিস্টেমেটিক ওয়ে আছে, বাট আমাদের এটা মুখস্থ রাখো, আমাদের গ্রাফটা দেখতে হবে এরকম, রুট এক্স ইকুয়ালস টু রুট ওয়াই গ্রাফটা দেখতে হবে যে আমাদের এটা হবে এরকম গ্রাফ হবে, এটা কার্ভ হয় আর কি, যেটা অধিবৃত্ত হয়, এবং আমাদের এই পয়েন্টগুলো হবে এই কমা জিরো, এবং এই পয়েন্টটা আমাদের জিরো কমা, যে পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করে। আচ্ছা, তারপরে এখানে আরো বেশ কিছু যদি আরো কয়েকটা যদি গ্রাফ এখানে ম্যাচ করি, যে আমাদের এক্স ইকুয়ালস টু ওয়ান গ্রাফ, মানে এক্স ইকুয়ালস টু ওয়ান গ্রাফটা দেখতে জনাটি এটার মতন আর কি। তারপর এটা আমি দিলাম, এটা পরীক্ষাতে মাঝে মাঝে আসে। এখন এখানে যদি আমি একটু চেঞ্জ করি, সাপোজ এক্স ইকুয়ালস টু ওয়াই গ্রাফ, এখানে আমি যদি ওয়াই এর জায়গায় যদি ওয়াই স্কোয়ার দিই, তাহলে আসলে কি হবে? তো আমাদের এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এখানে আমরা গ্রাফ গুলো দেখতে হবে এরকম হবে। তো এইটা বেশ ইম্পর্টেন্ট। তো এরকম আরো এগুলা মনে রাখলে এনাফ আর কি, মানে আরো অনেক গ্রাফ তো আর অনেক দিন হতে পারে, বাট যেগুলো আসলে পরীক্ষাতে আসে আমি ওগুলো এখানে মেনশন করছি, ওগুলো জানা থাকতে পারলে এনাফ। আচ্ছা, তো এখানে দেখো আমাদের এখানে আরেকটা আবার জিনিস, আচ্ছা এখানে আবার আরেকটা ভার্সন আছে, এটাকে যদি এটা যদি এরকম হয়, মানে এক্স ওয়াই স্কোয়ার, এখন যদি আমি একটু উল্টো করি, এটাকে যদি এরকম করি যে এক্স ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই, যে এক্স ওয়াই স্কোয়ার এবার, এটার জন্য আমাদের এটা যে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটার জন্য যে এই গ্রাফগুলো চাই একটু মুখস্থ রাখতে হবে, এটার জন্য সিমিলার গ্রাফই জাস্ট উল্টে গেছে আর কি। এটার জন্য দেখো একরকম হয়, এটার জন্য কারো দেখো এটার জন্য এরকম শেপে সেটা 90 ডিগ্রি রোটেট করছে আর কি। আচ্ছা, তারপরে এখন ধরো ধরো এই ধরনের আরো অনেক ধরনের গ্রাফ আছে, এখন সবগুলো গ্রাফের তো মানে তোমাকে মানে সবগুলো গ্রাফের তো মানে ধরো তোমার তোমার এখানে তুমি সেই আঁকতে পারবে না, তো তোমার সেই আঁকার দরকার নাই, মানে ধরো গ্রাফ তুমি, ধরো তুমি যদি গ্রাফের কিভাবে কি হইতাছে মানে যদি প্রেডিক্ট করতে না পারো, একটা উপায় সেটা প্রেডিক্ট করার, মানে তোমাকে প্রবলেম গুলো সলভ করতে কাজে আসবে। ধরো তুমি একটা গ্রাফ একটা ফাংশন আসছে, আর তুমি এটা বুঝতে পারতেছো না গ্রাফটা আসলে কিভাবে হইতেছে, মানে এগুলো জানা টাইপের ভিতরে নাই, তখন এটা কিভাবে সলভ করবে? তখন সলভ করার উপায় হইতেছে, যেটা একটা ট্রিক্স আছে, এটা হচ্ছে নাল পয়েন্ট খোঁজা বা জিরো পয়েন্ট খোঁজা। তো জিরো পয়েন্ট খোঁজা আসলে মানে কি, তুমি আসলে দেখবা যে আমাদের, ধরো তোমাকে এটা আমি যেটা এক্সাম্পল হিসেবে দেখাই, ধরো আমাদের সময় বইটা আমার আমি যে বছর বইটা এক্সাম দিয়েছিলাম যে 22 সালে আর কি, তখন আমাদের সময় একটা ইন্টিগ্রেশন একটা প্রবলেম আসছিল, তো প্রবলেমের গ্রাফটা আসছিল, গ্রাফটা যে আসছিল আর কি, ওটাতে হচ্ছে এরকম একটা গ্রাফ আসছিল যে y ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এই গ্রাফটা আসছিল। তো এই গ্রাফটা অনেকটা আমাদের যে এরকমের মতন হয়, বাট এটা এই জিনিসটা আসলে পরীক্ষার হলে যে গ্রাফ দেখে আসলে মুখস্থ করে যে গ্রাফ আঁকা, ওটা তো আসলে সম্ভব না। তো এই ধরনের জিনিসগুলো তো আঁকা সম্ভব না পরীক্ষার হলে বসে। তো এগুলো কিভাবে তখন এই প্রবলেমটা কিভাবে সলভ করছে, তখন প্রবলেমটা আমি জাস্ট একটা যে আমরা ট্রিক্স অ্যাপ্লাই করতাম, যে নাল পয়েন্ট আমি খুঁজতাম। এখন নাল পয়েন্ট খোঁজার পর আসলে কাজটা কি, ধরো তোমার কাছে এরকম যে র্যান্ডম যদি একটা ফাংশন দেওয়া থাকে, তোমার যদি না জানো তুমি এটা কিভাবে হবে, তুমি তুমি চিন্তা করবা যেটা এক্স ওয়াই, মানে তুমি চিন্তা করবা আসলে এটা আসলে কোন কোঅর্ডিনেটে থাকবে, মানে গ্রাফের পয়েন্ট গুলো। সাপোজ ধরো আমি তোমার একটা গ্রাফ তুমি এক্সাম্পল হিসেবে দেখাই, মানে একটা এক্সাম্পল হিসেবে দেখা জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি। ধরো এখানে ধরো তুমি এরকম হবে 5 x কিউব,
ধরো একটা গ্রাফ আমরা নিলাম, যে গ্রাফ পেতেছে আমাদের এটা। এখন এই গ্রাফের তুমি ফাংশন তো জানো না, এটা কিভাবে আঁকতে হবে, এটা তো মানে বললাম এগুলো বের করা যায়, বা এগুলো যারা কার্ভ ট্রেসিং শিখতে ওগুলো তো নাই। তো এখন তুমি যদি প্রবলেম আসে, এখন এই প্রবলেম কিন্তু বোর্ড পরীক্ষা, এটা কিন্তু এডমিশন টেস্ট, এটা আইওডিতে আসছে এই বিষয়টা। এখন এটা কিভাবে তুমি সলভ করবে, এখন তুমি সলভ করবা এটা এভাবে চিন্তা করবা যে আমাদের নাল পয়েন্ট আসলে কোথায়। দেখো দেখো নাল পয়েন্ট হইতেছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের একটা নাল পয়েন্ট। নাল পয়েন্ট মানে যেখানে আমাদের জিরো হইতেছে, মানে এখানে এখানটা জিরো কিভাবে বুঝবে কি হবে, তুমি এটাকে ওয়ার মানটা জিরো বসে দাও, এখান থেকে এক্স এর একটা মান বের করো, তো তুমি নাল পয়েন্টটা পেয়ে যাবে। নাল পয়েন্টটা পাবে কি, যেটাকে ফাংশনটা সমান তুমি জিরো বসে দিবা, তারপর ওইখানে তুমি এক্স এর মান বের করবা, যে পয়েন্টটা জিরো এটা তুমি আইডেন্টিফাই করবে, এখানে আমাদের জিরো হয়। এখন তুমি টেস্ট করবা, আচ্ছা এটার আমাদের এই সাইডে আমাদের মানে এখন তুমি যদি এটা বুঝো তাহলে তুমি টেস্ট 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 করবে এটা, যে এর উপরে, এর উপরের যে মানগুলা, এর উপরের মানগুলা কি আমাদের পজিটিভ হয় না নেগেটিভ হয়, মানে ধরো আমি এবার টেস্ট করতে চাই উপরের যে মানগুলো, মানে ধরো মানে এখানে সাপোজ ধরো এক্স এর মান আমি যদি সাপোজ 5 বসাই, মানে এখানে কত একটা মান আমাদের 2 হয়, 2 এর জন্য এটা মেবি এটা হয়, So আমরা 3 বসাবো, 3 এর জন্য আমাদের এটা কোথায় থাকে, এটাকে আমার 3 এর জন্য এটা কি উপরে যেতেছে না নিচে যেতেছে আইডেন্টিফাই করবো, এটা আমার ডানে যেতেছে নাকি বামে যেতেছে আইডেন্টিফাই করবো আর কি। মানে আমরা এর পরের যে পয়েন্ট গুলা, এগুলো কোন দিক যাবে, এগুলো কি উপরে যাবে নাকি নিচে যাবে, তুমি যদি এটা আইডেন্টিফাই তাহলে এনাফ। তুমি যদি না বুঝো তাহলে তোমাকে মানে কিভাবে সলভ করতে হয় এগুলো, এই প্রবলেম কিভাবে সলভ করতে এগুলো শেখানো হবে। বাট আমি অ্যাপ্রোচটা সেটা আমি বললাম যে তোমার কাজটা হবে কি, নাল পয়েন্ট বের করো, নাল পয়েন্ট বের করে ওর পরের পয়েন্ট গুলো এবং ওর আগের পয়েন্ট গুলো, এগুলোকে একশো উপরে থাকে নাকি নিচে থাকে আইডেন্টিফাই করো। তুমি এতটুকু যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমাকে যদি একটা আননোন একটা ফাংশন দেওয়া থাকে বা আননোন একটা গ্রাফ দেওয়া থাকে, তাহলে তুমি প্রবলেমটা সলভ করে আসতে পারবা। আমার প্রসিডিউরটা আবার কি, যদি আননোন একটা ফাংশন দেওয়া থাকে যেটা গ্রাফটা তুমি প্রেডিক্ট করতে পারতেছো না, ওটা সলভ করার উপায় কি, তুমি কোথায় আসলে এক্স ওয়াই এর মান জিরোটা বের করবা। তো তুমি তাহলে এখানে পাইছো, তাহলে তুমি দেখবা যে আমাদের, তাহলে তুমি দেখবা যে ওর পরের যে পয়েন্ট গুলোতে ওটা আমাদের কোথায় যাবে, গ্রাফটা কি এক্স অক্ষের কি উপরে যায় নাকি নিচে যায়। কিন্তু উপরের গুলো তার একটা প্রসিডিউর, নিচে গেলে আর একটা প্রসিডিউর, এগুলো আমাদের সামনে আমরা সলভ করবো, মানে প্রশ্ন হবে এটা। তো এগুলো ছিল আমাদের একদম গ্রাফের কিছু বেসিক। তো তুমি যদি মানে যে এই বেসিক গুলো একটু মাথায় রাখতে থাকতে পারে আর কি, তাহলে তোমার এই চ্যাপ্টারের মানে এই প্রবলেম হতে সলভ করতে ইজি হবে আর কি। এখন আমি এই চ্যাপ্টারের যে মূল মানে কনসেপ্ট যেটা আর কি, বা মূল পোর্শন, ওটাতে যদি যাই, মানে কি হবে আসলে এখানে আমরা অ্যাকচুয়ালি গ্রাফের ক্ষেত্রফল বের করবো, মানে আমাদের টার্গেট এখানে ক্ষেত্রফল বের করা। এখানে আমাদের কনসেপ্ট আসলে কি, তো এখানে আমাদের বেশ কিছু প্রুফ আছে, বাট এটার প্রুফটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা তখন আসেও না, সেখানে প্রুফ গুলো দেখার দরকার নেই। মানে জাস্ট এখানে বেসিক যে পার্টটা বুঝি, এটা এটা বুঝলেই তাহলে এনাফ হবে আর কি। এখন দেখো, যে ধরো আমরা একটা ফাংশন দেখ এক্স আছে, এবং এটাতে আমরা ধরলাম এ, ধরলাম আমরা বি। তাহলে আমরা এখানে যদি ধরো এটা যদি এটা বের করি, যে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা যদি আসলে বের করি, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে এই যে এ থেকে বি তে আমাদের এই ফাংশনের এ, এটার কার্ভ রিপ্রেজেন্ট করে, এটা কার্ভ, এগুলো নিচ দিকে যাবে, এগুলো কোন দিকে যাবে, নিচ দিকে যাবে। এখন এটা খেয়াল করবা যে এখানে এফ অফ এক্স ডিএক্স, এখানে আমি যদি এটা এক্স দিই তাহলে এটা এক্স অক্ষের দিকে যাবে, এখানে ওয়াই দিই তাহলে ওয়াই অক্ষের দিকে যাবে, এটা একটু খেয়াল রাখবা। এখানে যেটা তার দিকে, আমাদের তার দিকে গুলো যাবে। ধরো এখানে আমি যেটা এক্সাম্পল দিই, ধরো আমি এখানে একটা গ্রাফ আঁকলাম, গ্রাফ আঁকলাম এরকম করে, তা আমি দিলাম এটা এ পয়েন্ট দিলাম, এটা পরে আমি দিলাম বি পয়েন্ট দিলাম। এখন যদি আমি এটা লিখি যে y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি, ধরো সাপোজ এখানে আমি এ পয়েন্ট দিলাম একটা x1 কমা y1, আর বি পয়েন্ট আমি ধরলাম x2 কমা y2। তা আমি এভাবে লিখলাম, আমি সাপোজ এক্স দিয়ে লিখলাম x1 x2 f of x dx। তাহলে এটা আমাদের যে যেটা আসলে বের করে দিবে, ওটা বের করে দিবে আমাকে যে এই অংশটুকু গ্রাফ, ও আমাকে বের করে দিবে এইটার ক্ষেত্রফল, এটা আসলে রিপ্রেজেন্ট করবে। বাট এখানে যদি আমি এটা লিখি যে y ইকুয়ালস যদি লিখে দিই x1, আমি x1 x1 না লিখে লিখবো y, এখানে লিখবো y1 লিখবো, y1 ও y2 f of x, মানে এখন
এফ অফ ওয়াই হবে আর কি, আমাদের ফাংশনটাকে চেঞ্জ করতে হবে ডিওয়াই। এটার সাথে আমি এক্স এর এক্সপেক্ট ইন্টিগ্রেট করবো, এটাকে আমি ওয়াই এর এক্সপেক্ট ইন্টিগ্রেট করবো, তাহলে এটা আমাকে দিবে এইটার গ্রাফ। মানে এটা আমাদের হচ্ছে এইটার গ্রাফ। আসলে মানে আসলে কি মানে হচ্ছে আমাদের এখানে এক্স দিলে আমরা একটা লম্ব লম্ব আমরা এক্স অক্ষের দিকে যাবো, তাহলে ওইটা অংশটা এরিয়া রিপ্রেজেন্ট করবো। আর এখানে আমি যদি ওয়াই দিই, তাহলে এখানে আমাদের ওর থেকে আমাদের ওয়াই অক্ষের দিকে যাবে, ওগুলো আমাদের এরিয়া রিপ্রেজেন্ট করবে আর কি। আমাদের মেইন হচ্ছে এটা। এখন তুমি চাইলে যে কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে আমাদের বেশ কিছু বিষয় দেওয়া আছে আর কি এখানে। এখানে তুমি যদি এতটুকু জানো তাহলে আসলে এনাফ। তারপরে এখানে তোমাদের বইয়ে কিছু প্রবলেম ফর্মুলা দেওয়া আছে। এটা যদি মাল্টিপল যদি গ্রাফ দেওয়া থাকে, মাল্টিপল গ্রাফে থাকলে যে এই এটা ফর্মুলা আছে, এই ফর্মুলা ইউজ করে করা যায়। বাট আমি বলবো যে ফর্মুলা মুখস্থ রাখার দরকার নাই। তুমি গ্রাফ গুলো আমরা চিত্র এঁকে মানে গ্রাফ এঁকে আমরা গুলো সলভ করবো। তুমি চাইলে ফর্মুলা বসে দিলে ওগুলো সলভ করা যায়। বাট আমি বললাম ওগুলোতে একটু ঝামেলা আছে, সব সময় এটা কাজ করে না। মানে এটা কাজ করে, but এটা কাজ করার জন্য তোমাকে একটু মানে ভেঙে ভেঙে করতে হবে আর কি। মানে মানে এটা যদি ইজি প্রবলেম থাকে তাহলে এটা খুবই সহজে সলভ হয়ে যায়, বাট এটা কমপ্লেক্স প্রবলেম হলে এটা ঠিকমতো কাজ করে না। মানে এটা কাজ করার জন্য আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জানা থাকা লাগে আর কি। বাট তুমি যদি গ্রাফ মানে বেসিক দিয়ে করো আর কি, যে একটু যে আইডিয়াটা দেখালাম, যেইভাবে চিন্তা করো, তাহলে দেখবা কমপ্লেক্স প্রবলেম তুমি সলভ করতে পারতেছো। তাহলে এখন যদি মানে আমি জাস্ট এখন যদি আমি এক্সাম্পল শুরু করি আর কি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো একদম প্রথম এক্সাম্পল, একদম প্রথম এক্সাম্পল, এটা যদি নেই একদম ইজি এক্সাম্পল আর কি। তো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার 16 এর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এখন এটা তো একদম সহজ, তোমরা সবাই পারবা। এটা বৃত্তের ক্ষেত্রফলকে মানে এখানে আমাদের এটা আর এর মান হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এটা মান হবে কত 16 পাই। এখন তুমি এটা হয়তো বের করতে হবে, বাট এখানে তোমাকে এটা ইন্টিগ্রেশন করে করতে হবে। তুমি যদি এভাবে করো তাহলে তোমাকে মার্কস দিবে না। এটা তোমাকে ইন্টিগ্রেশন করে এখানে সলভ করতে বলছে আর কি। তো এখানে 16 পাই, উত্তর 16 পাই হবে, but তোমাকে এটা ইন্টিগ্রেশন করে দেখাতে হবে কিভাবে আসে। তবে ফার্স্ট টাস্কে আমরা গ্রাফ বের করবো। এখানে ফার্স্ট টাস্কে আমরা গ্রাফ বের করবো। তো আমাদের এখানে এটার এগুলো আমাদের প্রশ্ন দেখতে তো হবে কি। বলে নাই যে ইন্টিগ্রেশন করে দেখাতে হবে। যে বোর্ড পরীক্ষা দেখো দেখো, এই কোশ্চেনটা তোমাকে বোর্ড পরীক্ষাতে আসবে। এখন বোর্ড পরীক্ষাতে যদি আসে তো এটা তোমাকে ক বিভাগ খ বিভাগে থাকবে। এখন খ বিভাগে থাকে ইন্টিগ্রেশন। সো ওই 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 হিসাবে তোমাকে যদি সলভ করে তোমাকে ইন্টিগ্রেশন করে সলভ করতে হবে আর কি। এখন ধরো তুমি যদি 16 পাই লিখো, তোমাকে হয়তো 1 মার্ক দিবে অ্যান্সারটা লেখার জন্য, বাট 4 মার্কস দিবে না। আর এডমিশন টেস্টে এই কোশ্চেন করবে না, মানে এডমিশন টেস্টে ধরো রিটেনের জন্য এই কোশ্চেন করবে না, এমসিকিউর জন্য হয়তো বা করতে পারবে। বাট বোর্ড পরীক্ষাতে এগুলো আসতে পারে, আসলে এটাকে ইন্টিগ্রেশন করে সলভ করতে হবে, কারণ এটা যে খ বিভাগে থাকবে। খ বিভাগে থাকা মানে ইন্টিগ্রেশন। বাট এটা যদি ক বিভাগে থাকে তখন আমরা ইন্টিগ্রেশন ছাড়া করতে হবে। আমি আবার কথাটা বলে, এটা যদি ক বিভাগে থাকে, ক বিভাগে থাকে মানে হচ্ছে বৃত্তের প্রবলেম। তো বৃত্তের প্রবলেম হলে তুমি এটাকে বৃত্তের ফর্মুলা দিয়ে করো, সমস্যা নেই। বাট খ বিভাগে যখন ঢুকে যাবে, যদি খ বিভাগে এই প্রবলেমটা আসে, তখন কিন্তু এটা ইন্টিগ্রেশনের প্রবলেম হবে। তখন কিন্তু তোমাকে এটা ইন্টিগ্রেশন করে সলভ করতে হবে, তুমি একটু মাথায় রাখবে আর কি। এখন ফার্স্ট এটা কাজ হচ্ছে আমাদের গ্রাফ বের করা। এখন আমাদের একটা গ্রাফ নিয়ে আমাদের এটা কেন্দ্রবিন্দু হচ্ছে কত 0 0, আর এটার ব্যাসার্ধ হলো 4। তো এগুলোর গ্রাফ আমার গ্রাফটা বের করতে হবে। এরপরের কাজ আমাদের বলছে এটাই বের করা। এখন দেখো আমাদের এই পয়েন্টটা কত, এটা হচ্ছে আমাদের 0,0 পয়েন্ট। এই পয়েন্টটা কত হবে 4,0 পয়েন্ট। এই পয়েন্টটা কত হবে আমাদের 0,4 পয়েন্ট। এখন ধরো এখানে আইতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। এখানে আমি যদি ওয়াই এর মানটা বের করি, ওয়াই এর মানটা আমাদের কি, ওয়াই এর মানটা আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার। তো ওয়াই এর মান আমাদের হবে 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমি নেগেটিভ না, শুধুমাত্র মানটা নিচ্ছি 16 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমি প্লাস মাইনাস করে নিই। এখন খেয়াল করো, আমি যদি এটা বের করি, যে আমি যদি দেখো এটা আমি কিভাবে সলভ করবো। আমি এখন কি করবো দেখো, এটা একটা সিমেট্রিক্যাল, মানে এই অংশটুকুর যা ক্ষেত্রফল, এই অংশটুকু তার ক্ষেত্রফল, এই অংশটুকু তার ক্ষেত্রফল, এই অংশটুকু তার ক্ষেত্রফল। তার মানে আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি, এটাকে আমি 4 দ্বারা গুণ করে দিলে টোটাল অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এখন আমি এখানে এটাকে বলতেছি আমি A1, এটাকে বলবো আমি A2, এটাকে বলবো আমি A3, এটাকে বলবো আমি A4। আমাদের কি হবে, কনসেপ্ট হবে কি A1 প্লাস A2 ইকুয়ালস টু A3 ইকুয়ালস টু A4। আমি যদি এ বের করতে চাই, এটা আমি বলতে পারি এটা হচ্ছে 4 × A1। আমাদের কাজ হচ্ছে এখানে A1 বের করা। এখন A1টা কিভাবে বের করবো, A1 হচ্ছে আমাদের এখান থেকে দুটো অংশের ক্ষেত্রফল। যে A1 হচ্ছে আমাদের দেখো, এখানে A1 মানে হচ্ছে আমাদের এটা, মানে A1টা আমাদের হবে এটা, যে এটা হচ্ছে আমাদের একটু মোটা করে আমি এটা, A1 হচ্ছে আমাদের যে এই অংশটুকুর ক্ষেত্রফল।
তো এই অংশগুলোর ক্ষেত্রফল আমরা এখন কিভাবে বের করতে পারি? এটাকে আমি A1 ধরলাম। তো এখন থেকে আমরা কিভাবে চিন্তা করবো? দেখো এটার কিন্তু আমি গ্রাফটা জানি অলরেডি। এটা কিন্তু আমি এখন গ্রাফটা জানি। এটা গ্রাফটা আমাদের 60 মাইনাস এক্স স্কয়ার। আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এই রেখা থেকে এটা নিচে গ্রাফ দেখাবো, এইদিকে পুরো আমার ক্ষেত্রফলটা দিন। আমি ধরো এই যে এটাকে যদি আমি পুরোটা যদি মুছে ফেলি আর কি, অ্যাকচুয়ালি ধরো আমাদের গ্রাফ দিবে কি, দেখো আমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত ইন্টিগ্রেশন করি, এটা আমার আবার এটা যদি আমি এখান থেকে আমাদের লিমিটটা যদি এখান থেকে স্টার্ট করি, এবং আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি, যদি আমার ফাংশন এখানে আমাদের ওয়াই এর মানটা কত, রুট ওভার 60 মাইনাস এক্স স্কয়ার। আমাদের ফর্মুলা কি করবো, যদি এক্স এক্স এর রেসপেক্টিভ আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের আসবে যে এখান থেকে যে এই এরিয়াটুকুর আমাদের ক্ষেত্রফল, আমরা যে রেখাটা নিব তার নিচের দিকে আমরা যাবো, তার নিচে থেকে আমরা এক্স অক্ষের দিকে যাবো, আমাদের এই পুরোটার ক্ষেত্রফল চলে আসতেছে। এখানে আমরা ফর্মুলা কিভাবে লিখবো, ইন্টিগ্রেশন 0 থেকে 4, এখানে এটা 0, 0 থেকে কতটুকু পর্যন্ত আছে, আমরা এক্স এর রেসপেক্টিভে করতেছে। তো এখানে এক্স কত 0, এখানে এক্স কত 4। তো 16 মাইনাস এর এক্স স্কয়ার ডিএক্স। এখন এটাকে আমি ইন্টিগ্রেট করবো। এখন এটাকে ইন্টিগ্রেট করবো কি হবে, এটার জন্য আমাদের ফর্মুলা আছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো আমি একটু ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিব। তো এই যে আমার ফর্মুলা হবে, এটার জন্য আমি কি এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এ স্কয়ার মাইনাস এর এক্স স্কয়ার প্লাস এর এ স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই, দেখেন আমি আমাদের ফর্মুলা যেটা আছে ওটা এখানে ইউজ করছি আর কি। এখানে আমাদের এক্স এর মান কত হবে, এটা হবে কত, এটা হবে 16 মাইনাস এর এক্স স্কয়ার প্লাস এর 16 আর এ স্কয়ার 16 ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই 4, তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই 4। এখানে আছে আমাদের 4,0। তারপরে কাজ কি, এটা আপার লিমিট বসানো। তো আপার লিমিট আমি যদি বসাই, সেটা হবে 4 ডিভাইডেড বাই 2, মানে এখানে আমাদের 0 চলে আসে, 4 2 ইন্টু 0 প্লাস এর 8 ইন্টু সাইন ইনভার্স 4 ডিভাইডেড বাই 4। এটা আপার লিমিট আর লোয়ার লিমিট আমাদের 0 হবে, কারণ এখানে যদি 0 বসাই, এখানে 0 আসবে, এখানে 0 চলে আসবে। এখানে আমরা যদি রেজাল্ট, এখানে আমরা ক্যালকুলেশন করার পর সাইন ইনভার্স অনুমান কত, সাইন ইনভার্স অনুমান হচ্ছে পাই ডিভাইড বাই 2, সেটা আমাদের কত 4 পাই হয়। তাহলে এ ওয়ান এর মান কত হচ্ছে 4 পাই। আমাদের এ এর মান কত হবে, পুরোটার ক্ষেত্রফল কি হবে, এটা হবে 4a1, তো আমরা কত হবে 16 পাই। তাদের এই অংশের ক্ষেত্রফল হবে 16 পাই, যেটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমাদের যেটা আসছে, আমরা ইন্টিগ্রেশন করে কিন্তু এটার মান কিন্তু আমরা সেম রেজাল্ট আসলে কিন্তু এখানে পাওয়া হয়েছে আর কি। আচ্ছা, তো এটা একদম একদম ইজি টাইপ এখানে নিলাম। তারপরে এখানে আমি আরেকটা যদি দেখাই, তো বইয়ে দেখো আমাদের বেশ কিছু প্রবলেম থাকবে। তো বইয়ে তুমি চাইলে এখন আমাদের এই টাইপের বেশ কিছু প্রবলেম আছে, ওগুলো আমি অ্যাড করে দিব। তারপর দেখো আমাদের ফর্মুলা হচ্ছে এইটা উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য শর্টকাট আছে, যে আমাদের এটা যদি হয় এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, এই উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি। বাট এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না, এটাকে আমরা ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তো এখন এটা যদি আমরা ফার্স্ট আমরা গ্রাফটা আঁকবো, এটা গ্রাফটা দেখো কি হবে, এটা এ এর মান বড় না বি এর মান বড়, এ এর মান বড়। তো এর মান বড়, এটার মেজর অ্যাক্সিসটা এটা গ্রাফটা দেখতে হবে এরকম হবে। এবং এটার আমাদের এটা আমরা যদি এটা কেন্দ্রবিন্দু এটা যদি আমরা কেন্দ্র বের করতে চাই, কেন্দ্র কত হবে 0,0 হবে, কারণ যে এক্স মাইনাস আছে, তো এক্স থেকে কি কিছু বিয়োগ যেতেছে না, যদি বিয়োগ যায় কেন্দ্রটা হবে 0,0 পয়েন্ট। তো আমাদের এটা হচ্ছে আমাদের সেই 0,0 পয়েন্ট। আমাদের এটা কত হবে, এটা হবে 3,0, কারণ এটা এর মান যদি 3, তাহলে 3,0 হবে। এটা হবে -3,0। এটা কত হবে, এটা হবে আমাদের হবে এখান থেকে তুলেছে 2, এটা হবে 0,2। আর এটা কত হবে, এটা হবে আমাদের 0 - 2। তো এগেইন দেখো আমাদের এটা হবে সিমেট্রিক্যাল, অর্থাৎ এটা A1, এটা A2, এটা A3, এটা হচ্ছে A4। আমাদের এখানে কি হবে, A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু A3 ইকুয়ালস টু A4, এগুলো সমান হবে। এগুলো কি হবে, আমাদের সমান হবে আর কি। তা আমি এখানে যদি যেহেতু সিমেট্রিক্যাল, তাই আমি টোটাল এই বের করলে কি হবে 4a1, আমার A1 বের করতে হবে। আমি এখান থেকে A1 বের করতে, এখন A1 আমি চাইলে এক্স এর রেসপেক্টিভে করতে পারি, ওয়াই এর রেসপেক্টিভে আমি ইন্টিগ্রেট করতে পারি। এখানে আমি বলবো বেশিরভাগ সময় ট্রাই করবে এক্স এর রেসপেক্টিভে করা। একটাতে মানে তুমি দুইটাতেই করতে পারো,
কোশ্চেনে এটা কখনো বলা থাকে না যে এক্স এর রেসপেক্টিভে কোনো ওয়াই এর রেসপেক্টিভে করো। কোশ্চেনে যদি বলা থাকে তাহলে ওইভাবে করবা, বাট মানে এক্স এর রেসপেক্টিভে করাটা বোর্ড পরীক্ষাতে আমি জানি না আমি এটা মেনশন করে কিনা, এটা খেয়াল দেখি দেখি আর কি টেস্ট পেপারগুলোতে, আমার মনে নেই এখন। বাট ম্যাক্সিমাম কোনো কিছু বলা থাকে না, কিন্তু এখানে বলা নেই। যদি না বলে থাকে তাহলে তুমি যার খুশি তার এক্সপেক্ট করতে পারো। তো যেটাই হোক, তো এখন আমরা যদি এ ওয়ান বের করতে চাই, সেই গিয়ে আমাদের এখানে যে ওয়াইয়ের ইকুয়েশনটা প্রয়োজন, এটা ওয়াইয়ের ইকুয়েশনটা কি আমাদের জানতে হবে। ওয়াইয়ের ইকুয়েশনটা কি এটা আমাদের এমনি জানতে হবে, ফর্মুলা কি মানে সিস্টেম, যে ওয়াইটাকে আমরা এখানে এফ অফ এক্স বা আমরা ওয়াইয়ের মানটাকে আমরা এখানে ইন্ডিকেট করবো, এখানে এফ অফ এক্স মানে এটা ওয়াই, মানে এখানে ওয়াই হচ্ছে আমাদের এফ অফ এক্স। তো আমরা ওয়াইটাকে যদি এখানে ইন্ডিকেট করি তাহলে আমাদের ক্ষেত্রফল আসবে আর কি। আমাদের মেইন প্রসেস এখানে আছে যে ওয়াইটাকে আমাদের ইন্ডিকেট করতে হবে ক্ষেত্রফল বের করার জন্য, ওয়াই বা আমরা এফ অফ এক্স বলতে পারি, মানে ফাংশনটা। তো ওয়াইয়ের মানটা আমরা জানি না, তো আমরা এখান থেকে এই দুটো আমাদের এ ওয়ান বের করার জন্য আমাদের এখান থেকে দুটোকে ইন্ডিকেট করতে হবে। তো আমরা আপার লিমিটে করতে হবে, এখানে লিমিটে করতে শুরু হবে এক্স এর মানটা করতে শুরু হবে জিরো থেকে শুরু হবে, যেহেতু আমরা এক্সপেক্টিভ করবো এক্স এর মানটা জিরো থেকে শুরু হয়ে শেষ হবে কোথায়, তিনে গিয়ে। এখন ওয়াইয়ের মানটা বের করতে হবে, এখন ওয়াইয়ের মানটা বের করতে আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো। তো এটাকে আমি লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি যে 4x² প্লাস 9y² ইকুয়ালস টু 36। এটা গুণ করার পরে এভাবে আসে, তো এটা লিখতে পারি 4x² মাইনাস 36, মানে এটাকে এরপরে আমি এখানে লিখতে পারি যে 9y² ইকুয়ালস টু 36 মাইনাস 4x²। y² এর মান হবে, এখান থেকে যদি 4 কমন নেই এটা 4/9 হয়, এটা হয় 9 মাইনাস x² হয়। তো y এর মান লিখতে পারি 2/3 রুট ওভার 3² মাইনাস x²। দেখি এখানে আমি নেগেটিভটা ধরবো না, নেগেটিভ নিয়ে যায়, বাট আমি এখানে সবসময় অলওয়েজ পজিটিভ রাখবো। তো y এর মানে এখানে ধরবো 2/3 মাইনাস x²। তো এই বেরোটা এখানে আমি ইনপুট দিব 2/3 মাইনাস x² ডিএক্স। এখানে আমি যে 2/3 যেটা কনসেপ্ট এটাকে আমি সামনে নিয়ে আসবো, 0 থেকে 3 পর্যন্ত আমাদের 3² মাইনাস x² ডিএক্স এটাকে ইন্ডিকেট করতে হবে। এখানে ইন্ডিকেট করলে কি হবে খেয়াল করো, 2/3 এর আগের মতন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো যে x/2 3² মাইনাস x² প্লাস এর 9/2 সাইন ইনভার্স x/a, মানে x/3। এখানে শুরু হবে কোথা থেকে, 3 থেকে 0 থেকে। এখানে আমি যদি লিমিট বসাই, ফার্স্টে এখানে 3 এর মান 0 বসে এখানে আমাদের 0 চলে আসবে, মানে x এর মান এখানে 0 বসে এখানে, এখানে x এর মান যদি 3 বসে তো 3² মাইনাস 3² 0 চলে আসবে। তো 0 প্লাস এর এখানে আমি যদি ভ্যালু বসাই এটা হবে 9/2 সাইন ইনভার্স 3/8, তার মানে কত আসবে, π/2 আসবে। তারপর এখানে এখানে 0, যেখানে 0 কারণে -0, আবার এখানে 0 কারণে -0। আলটিমেটলি আমাদের এ ওয়ান এর মানটা কি আসতেছে, 2/3 ইন্টু 9/4 ইন্টু পাই। এটা ক্যালকুলেশন করার পর কি হবে, 18/12 পাই, বা যেটাকে আমি চাইলে কি লিখতে পারি 3/2 পাই। এখন আমাদের এটা যদি আমি গুণ করি আমাদের এর মানটা কি হবে, 4a1। তো এটা হবে 4 ইন্টু 3/2 পাই, আমাদের এর মানটা কত হবে, এটা আমাদের 6 পাই। যেটা তুমি চাইলে পাই এবি ফর্মুলা দিয়ে কিন্তু চাইলে করতে পারো। আচ্ছা, আরেকটা করে আমি শেষ করে দিই আজকে। এরপর হচ্ছে আমাদের, এখন তো এগুলো তো আমাদের একটা গ্রাফ, যেগুলো আমাদের একটা ফাংশন দেওয়া থাকে। এখন যদি আমাদের এরকম দেওয়া থাকে দুইটা কার্ভের ক্ষেত্রফল, মানে এখানে কোশ্চেনটা বলছে যে কি y² ইকুয়ালস x এবং x² ইকুয়ালস 4y পরবর্তীতে সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রফল বের করতে। এখন এটা সমাধান করার জন্য আমাদের এখানে দুইটা গ্রাফ আঁকতে হবে। তা আমি এখন যদি গ্রাফ দুইটাকে, তাহলে কি হবে, তা আমি যদি এখানে x² ইকুয়ালস টু 4y এর গ্রাফটা আঁকতে চাই, তো এখানে আমাদের একটা কার সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল, কারণ এখানে x, এটার ওয়াই নাই। এটার মূল বিন্দুটা কত হবে, এটা যে আলফা এবং বিটার মান যদি 0 0, তো এটা শীর্ষ বিন্দুটা হবে 0,0-তে। এবং এটা এর মানটাকে আমরা এখানে এর মানটাকে পজিটিভ ধরবো, যদি বলো এর মানটাকে আমরা পজিটিভ ধরবো, যদি না বলতে পারো এর মান পজিটিভ। তো আমাদের এটার জন্য গ্রাফটা দেখতে হবে এরকম হবে। এটা হচ্ছে আমাদের x² ইকুয়ালস টু 4 এ y এর গ্রাফ। এখন আমরা y² ইকুয়ালস টু 4x এর গ্রাফ পাবো।
4x এর, তো এই গ্রাফটা কিরকম হবে? এটা x অক্ষের সমান্তরাল হবে এবং এটা আলফা এবং বিটা মানে হচ্ছে তার মানে কেন্দ্রবিন্দুর মূল মানে ওর যে শীর্ষবিন্দুটা হবে 0,0 তে। তো এটা গ্রাফটা দেখতে হবে এরকম। এখন আমাদের অ্যাকচুয়ালি কি বের করতে বলছে? পরাবিদ্যুতের সীমাবদ্ধ তলের ক্ষেত্রফল। তো এখন মিলে বাকি এটা দিচ্ছে এখানে যে এই অংশটুকু এখানে বের করতে বলেছে, যে শেডের যে অংশটুকু আছে সীমাবদ্ধ মানে তাদের এই অংশটুকু আমাকে এখানে বের করতে বলেছে। তো এখন দেখো এখানে আমি এই অংশটুকু কিভাবে সলভ করতে পারবো, মানে যে এই অংশটুকু আমি অ্যাকচুয়ালি কিভাবে সলভ করবো, মানে এই অংশটুকু আমি কিভাবে ক্ষেত্রফল বের করবো। এখানে এখান থেকে এটাতে ফর্মুলা, যে শর্টকাট ফর্মুলা, যে ফর্মুলা যেটা আছে ফর্মুলা করলে হয়ে যায়। মানে এটাকে আমরা ফর্মুলা দিয়ে করবো না, এটাকে আমরা বেসিক দিয়ে চিন্তা করবো, যাতে আমরা কমপ্লেক্স প্রবলেম যেটা আসে আমরা তখন সলভ করতে পারি। এটা আমাদের হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এখন দেখো আমি এখানে যেহেতু আমার কাছে যে বিভিন্ন কালার আছে, তাহলে আমি কালার দিয়ে আমি এখানে মানে সলভ করাবো। আর পরীক্ষার হলে তুমি তুমি এগুলো প্র্যাকটিস করলে যে বুঝ যাবে আসলে কিভাবে সলভ করতে হয়। তো এই জিনিসটা আমি একটু কপি করলাম। তো এখন দেখো আমি ফার্স্টে কি করব, দেখো এখানে আমাদের তো এই অংশটুকু কোনো কাজ নাই, তো আমি এই অংশটুকু একটু মুছে ফেললাম, সব পুরোটাকে মুছে ফেলে। ধরো এখানে আমি কি করবো ফার্স্টে, আমার এখানে এই ধরনের প্রথমে ফার্স্টে ইন্টারসেকশন পয়েন্টটা বের করবো। মানে আমাকে দেখো ইন্টারসেকশন পয়েন্টটা বের করবো। এখন দেখো আমি এখানে শুধুমাত্র এই অংশটুকু আগে, সেটা হচ্ছে আমাদের এই অংশটুকু, এবং আরেকটা হচ্ছে আমাদের এই অংশটুকু। এখন আমি কিভাবে সলভ করতে পারবো? তো এখানে আমি কাজ করি, ধর এখান থেকে আমি যদি এই অংশটুকু বের করি, এই অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমি বের করতে পারি যদি আমি বের করি। দেখো দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমি যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি। সো ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে আমি এখন এই অংশটুকুর ক্ষেত্রফল বের করব? তো খেয়াল করে এটা কিভাবে বের করতে পারি, ফার্স্ট আমাদের যে এই পয়েন্টটা প্রয়োজন, এই পয়েন্টটা তো আমি জানি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। এই পয়েন্টটা কত আমাদের? 0,0 পয়েন্ট। এখন আমাদের এই পয়েন্টটা বের করতে হবে। মানে এই পয়েন্ট আসলে এই পয়েন্ট দুইটা এই গ্রাফের ছেদবিন্দু। তো এখন আমাদের একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, আর একটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। এখন এটাকে আমাদের সলভ করতে হবে। তখন কিভাবে আমি সলভ করতে পারি? এখানে এক্স এর মানটা সাপোজ আমি ধরলাম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a, তো এই মানটা নিয়ে এখানে আমি বসে দিলাম। সেটা আমাদের কত? ওয়াই টু দি পাওয়ার 4, 16 ইন্টু এ স্কোয়ার, আর এখানে কত হবে? 4a ওয়াই। তো এখানে ওয়াই কিউব হবে, আর এখানে হবে 16 ডিভাইড বাই 4 কত হবে? এটা হবে 64a কিউব। এখান থেকে আমরা সমাধান করলে আমাদের ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা আমাদের 4 হয়। ওয়াই এর মান যদি 4 হয়, তো ওয়াই এর মানটা এখানে যদি বসাই, তো এক্স এর মানটা কত হবে? এক্স এর মানটা আমাদের 4 হয়। তাহলে এখানে আমাদের ইন্টারসেকশন যে আমরা পয়েন্টটা পেতেছি, ইন্টারসেকশন আমরা পয়েন্টটা পেতেছি কত? 4a, 4a। তা আমাদের এই পয়েন্ট কত? 4a, 4, 0, এটা হচ্ছে 4a, 4a পয়েন্ট। তো এখন দেখো আমি এটাকে যদি এই যে হলুদ থেকে বের করার জন্য আমি কি করবো? তো হলুদটার মান দিলাম, সাপোজ আমি ধরলাম a1, সেটা আমাদের কি হবে? তো হলুদটা হইতেছে, দেখো আমি এই যে সাদাটাকে ইন্টিগ্রেশন করে পাইতেছি, আমি সাদাটাকে ইন্টিগ্রেশন করে এখানে পাইতেছি। তো দেখো আমাদের এই সাদাটার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। তো এটাকে আমি কি লিখতে পারি? যদি আমি ওয়াই বের করতে যাই, ওয়াই এর মানটা কি হবে? ওয়াই এর মানটা হবে 2√a x। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, যে 2√ax কে আমি যখন ইন্টিগ্রেশন করি 0 থেকে 4 পর্যন্ত, তাহলে তো আমাদের এই অংশগুলোর ক্ষেত্রফল চলে আসবে। 0 থেকে 4 পর্যন্ত ক্ষেত্রফল হলো ওর নিচের সাথে একশোর সাথে যেই আবদ্ধ অংশটুকু আছে, মানে আবদ্ধ যে ক্ষেত্রফল আছে ওটা এরিয়ার বের করে দিতেছে। তো এটাকে যদি আমি বের করে দেবো, খেয়াল করে কি হবে, যে 2√, এটাকে আমি বাইরে নিয়ে আসবো,
তো কনস্ট্যান্ট। আর এখানে রুট ওভার এক্স এ করলে রুট ওভার এক্স এ করলে হবে 2/3 এক্স 3/2 হবে। আর এখানে হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এখানে আমি যদি মান বসাই, আমাদের মান বসে ক্যালকুলেশন করলে আমাদের মান যেটা হবে আর কি, মানটা হবে মানটা ক্যালকুলেশন করার পর এটা আসে 32/3 × a²। মানে আপার লিমিট লোয়ার লিমিট বসে এখানে ক্যালকুলেশন করার পর এই মানটা আসে। এখন দেখো এখানে আমি একটা কাজ করি, দেখো যে আমাদের এই অংশটুকু খেয়াল করো। ধরো আমাদের যে যে গোলাপি সবুজ কালার যে অংশটুকু, ধরো যে অংশ এটা, দেখো এখানে তো আরেকটা আছে। এখন তুমি একটা কাজ করি, দেখো আমি যদি এখানের এই অংশটুকু বাদ দিয়ে দিই, আমি যদি এই অংশটুকুর এরিয়া যদি বের করতে পারি, দেখো এই যে লাল কালার অংশটুকুর এরিয়া বের করতে পারি, তো এখানে আমি যদি যে লালের এরিয়াটুকু যদি বের করতে পারি, তো তাহলে দেখো আমাদের লাল থেকে যদি এখন আমরা হলুদ বানাতেছি, আমাদের পুরোটা যে হলুদ বানাচ্ছে কত, যে পুরোটা, এখন ওই হলুদ থেকে যদি আমি লাল বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের ডিজায়ার যে আউটপুট, ডিজায়ার যেটা এটা আমরা পেয়ে যাবে। যে আমাদের মানে লাল হতেছে পুরো মানে খেয়াল করে এখানে আমাদের যে আমাদের এই যে এই হলুদ থেকে, হলুদ হচ্ছে পুরোটা, এখন হলুদ থেকে যদি লালটা বাদ দিতে আমাদের যে এই অংশটুকু থাকে, তো এই অংশটুকু হচ্ছে মিলে আমাদের এই অংশটুকু। সেখান থেকে আমি কি করবো, যে লালের এই অংশটুকু এরিয়া বের করবো। তো লালের অংশটুকু এরিয়া বের করতে পারবো কি হবে, তো এখানে হচ্ছে আমাদের যে এই রেখাটার সাথে এটা আসলে কি হবে, সেটা হচ্ছে আমাদের মেনলি যে এই এই যে এই যে এই রেখাটা আছে যেটা, এটা হচ্ছে আমাদের কোন রেখাটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এ বাই। সো এটাকে আমি যে, তো এটা হচ্ছে আমাদের এর ওয়াই থেকে আমাদেরকে, যেটা এর ওয়াই কে আমাদেরকে এই যে 0 থেকে 4 পর্যন্ত ইন্ডিকেট করতে হবে। সেটাকে বের করার জন্য আমি এটু ধরবো, সেটা আমি কিভাবে বের করবো, ইন্ডিকেশন 0 থেকে 4 পর্যন্তই, আর ওর ওয়াই কে ইন্ডিকেট করবো। তো ওর ওয়াই এর মান কি, ওর মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডিভাইড বাই 4, ওর মান হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু ডিএক্স। একে যদি আমি করি তো এটু, এখানে আমাদের 4 এর মানটা চলে আসবে সামনে 1/4 আর ওকে ইন্ডিকেট করলে কি হবে, ওকে ইন্ডিকেট করলে হবে x³ ডিভাইড বাই 3 4 ইকুয়ালস টু 0। এখানে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এখানে আমাদের অ্যান্সার যেটা হবে, তো এই মানটা আসলে কত হয়, এই মানটা আমাদের এটুর মানটা কত হয়, 16/3 a²। এখন আমাদের এখানে যে সাদা কালার অংশটুকু যেটা আছে, সাদা কালার অংশটুকু এটাকে যদি আমি এ ধরি, তো এর মানটা কি হবে, এর মানটা আমাদের হবে a1 মাইনাস এর a2। তো a1 এর মান কত, 32/3 a², এটার মান কত, 16/3 a²। এটা ক্যালকুলেশন করলে আমাদের এর মানটা কত হবে, এর মানটা আমাদের হবে 16/3 a²। তো এটা আমাদের এই প্রবলেমটা উত্তর। তো এই প্রবলেম গুলোকে যে এইভাবে যদি চিন্তা করতে পারো, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। যে এই প্রসিডিউরটা একটু মানে এখানে আমি তো আজকে দেরি থাকুক, কিন্তু এই প্রসিডিউরটা একটু প্র্যাকটিস করো আর কি। মানে প্র্যাকটিস বলতে এগুলো একটু নিজে নিজে করার ট্রাই করো, যে যে ভিজুয়ালাইজ জিনিসগুলো করতে পারতেছে কিনা, যে কিভাবে অতিরিক্ত অংশ বাদ দিয়ে কিভাবে বের করতেছে, তাহলে এগুলো সলভ করতে পারো। আমি কিছু রিলেটেড প্রবলেম দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এই প্রবলেম যেটা এই এমসিকিউ, এটাকে এই অ্যান্সারটা মুখস্থ রাখবা আর কি, যে x²=4y এবং x=4 জন্য পরবর্তী সীমান্তরেখার ক্ষেত্রফল 16/3 a²। এটাকে একটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা, কারণ এটা এমসিকিউতে মাঝে মাঝে জিজ্ঞেস করে আর কি, বা মান বের করার জন্য এটা একটা মুখস্থ রাখবে, এটা পরীক্ষাতে রিপিটেডলি আসে। তো এখন যে টপিক গুলো করাইছে ওই টপিক গুলোর আমি যদি একটা সিম্পল কিছু প্রবলেম দিয়ে দিই, তো এগুলো প্র্যাকটিস করবো আর কি।